তাহলে শুরু করি। এখনো অনেকে বাকি আছে জয়েন হতে। গুড মর্নিং। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে তোমাদের কি ধারণা আছে বলো? বলো, আমি মাইক অন করে দিয়েছি। একটোপিক প্রেগন্যান্সি কাকে বলে? বাইরে গিয়ে হবে, লাইক ফেলোপের ভিতরে এমপুলাতে হবে। ইউট্রাস বাদে বাকি যে অংশগুলো আছে যে ওগুলোতে হওয়া মানে একটোপিক প্রেগন্যান্সি, ইউট্রাস বাদে। একদম, ইউটেরাস বাদে বাকি যে কোনো জায়গায় যদি হয়ে থাকে সেটাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। টিউবে হলে শুধু নয়, টিউবে হলে সেটাকে টিউবাল প্রেগন্যান্সি বলে। ঠিক আছে? একটোপিক প্রেগন্যান্সি মানে টিউবেও হতে পারে, অ্যাবডোমেনেও হতে পারে, ঠিক আছে, কর্নুয়াতে হতে পারে বা ইন্টারস্টিশিয়াল হতে পারে। যে কোনো জায়গায় ইউটেরাসের বাইরে যদি হয় তাহলেই তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। আর টিউবে যদি হয় তাহলে সেটাকে টিউবাল প্রেগন্যান্সি বলে। ঠিক আছে, তাহলে এবার শুরু করছি। দেখো, ফার্স্ট দেখো ডেফিনিশন। An ectopic pregnancy is one in which the fertilized ovum develops outside the normal endometrial cavity. তাহলে একটোপিক প্রেগন্যান্সি কাকে বলছি? যখন নর্মাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির বাইরে ফার্টিলাইজড ওভামটা ইমপ্ল্যান্ট হচ্ছে বা ডেভেলপ হচ্ছে, সেটাকেই বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। তাহলে নর্মালি আমরা জানি যে ফার্টিলাইজড হবার পর ওভাম আর স্পাম যখন ফার্টিলাইজড হলো, জাইগোটটা যে তৈরি হলো সেটা সেই অ্যাম্পুলারি পার্ট থেকে, অ্যাম্পুলাতে তো ফার্টিলাইজেশনটা হয়ে থাকে, সেই অ্যাম্পুলারি পার্ট থেকে তারপর সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে বা হচ্ছে সেখানে যে মাসলস আছে সেই মাসকুলার অ্যাকশনের মাধ্যমে একটা পেরিস্টলটিক মুভমেন্ট হয়। সেই মুভমেন্টের ফলে ওই জাইগোটটা মুভ করে অ্যাম্পুলারি পার্ট থেকে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে এমবেডেড হয়। ঠিক আছে? এবার যদি দেখা যায় কোনো কারণে, মানে বেশি মেজর কজ হচ্ছে ওই সিলিয়ার মুভমেন্টটা যদি ঠিক করে না হয় বা মাসকুলার অ্যাকশনটা ঠিক করে না হয়, তখন যদি দেখা যায় সেটা ইউটেরাসে যেতে পারলো না, টিউবের যে কোনো জায়গায় হতে পারে বা হচ্ছে ওভারিতে হতে পারে বা অ্যাবডোমেনে হতে পারে, যদি সেখানে গিয়ে ইমপ্ল্যান্ট করে সেটাকেই বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। বুঝতে পেরেছো? রেকর্ডিং অন আছে? আচ্ছা, নেক্সট দেখো ক্লাসিফিকেশন কি বলছে। The types of ectopic pregnancy depend on the site of implantation of the blastocyst. ঠিক আছে? তাহলে সাইট অফ ইমপ্লান্টেশনের উপর ডিপেন্ড করছে, কোথায় গিয়ে ইমপ্লান্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে এর টাইপস গুলো রয়েছে। এবার সেগুলো কি দেখো। প্রথমে হচ্ছে টিউবাল প্রেগনেন্সি। যদি টিউবে যদি ইমপ্লান্ট হয়ে থাকে তাহলে টিউবাল প্রেগনেন্সি বলে। যদি ওভারিতে হয় তাহলে ওভারিয়ান প্রেগনেন্সি। যদি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হয়ে থাকে তাহলে অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। ইন্টারস্টিশিয়াল যদি পোর্শনে হয় তাহলে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। আর কর্নুয়ালটা হচ্ছে ওই মিউরাল যে ইন্ট্রামিউরাল যে পোর্শনটা আছে সেখানে যখন ইমপ্লান্টেশন হচ্ছে সেটাকে কর্নুয়াল বলছে। আর এছাড়া সার্ভাইকাল রিজিয়নে যদি হয়, দেখো এই পিকচারটাতে বুঝতে পারবে, তাহলে সেটা হচ্ছে সার্ভাইকাল। আচ্ছা, এবার দেখো বেশি টিউবাল প্রেগনেন্সির মধ্যে এই যে এই বিভিন্ন টাইপস গুলো দেখলাম, এর মধ্যে কিন্তু টিউবাল প্রেগনেন্সিটা মোস্ট কমন। 95% কিন্তু টিউবাল প্রেগনেন্সিটাই দেখা যায়। আর 5% এই বাকি যে আদার্স গুলো আছে, ওভারিয়ান, অ্যাবডোমিনাল, ইন্টারস্টিশিয়াল, কর্নুয়াল, সার্ভাইকাল, এগুলো বাকি 5% ক্ষেত্রে দেখা যায়। এবার এই যে টিউবাল প্রেগনেন্সি, আমরা জানি ইউটেরাইন টিউবের মধ্যে 4টে পোর্শন আছে, তাই তো? অ্যাম্পুলা আছে, ইসমাস আছে, ইনফান্ডিবুলাম আছে, ইন্টারস্টিশিয়াল আছে। এবার এর মধ্যে অ্যাম্পুলাতে বেশি ইমপ্লান্টেশনটা হয়ে থাকে। ঠিক আছে? অ্যাম্পুলায় ফার্টিলাইজেশনটা হচ্ছে আর অ্যাম্পুলাতে ইমপ্লান্টেশনটা বেশি দেখা যায়। কেন না? অ্যাম্পুলাটা অনেক বেশি ওয়াইড হয়, তাই জন্য এখানেই বেশি ইমপ্লান্টেশনটা হয়ে যায় টিউবাল প্রেগনেন্সির ক্ষেত্রে। আর তারপর নেক্সট যদি বলি তাহলে সেক্ষেত্রে ধরো হচ্ছে অ্যাম্পুলার পরে হচ্ছে ইসমাসে হওয়ার চান্স থাকে। তারপর যদি ধরি ইনফান্ডিবুলাম,
তারপর ইন্টারস্টিশিয়াল স্পেসে ইমপ্লান্টেশনের চান্স থাকে। ঠিক আছে, এই 4টি পোর্শনের মধ্যে তাহলে কোথায় বেশি চান্স বুঝতে পেরেছো? অ্যাম্বুলাতে, তারপর ইসমাস, তারপরে হচ্ছে যে ইনফান্ডিবুলামে হতে পারে, আর সব থেকে রেয়ার দেখা যায় ইন্টারস্টিশিয়াসে। ঠিক আছে, তাহলে টাইপস গুলো ক্লিয়ার হয়েছে। এবার নেক্সটে চলো, ইটিওলজি। কি কি কারণে একটোপিক প্রেগন্যান্সি হয়? যেহেতু বললাম যে সিলিয়ারি মুভমেন্ট, মাসেলের অ্যাকশন, এগুলো হচ্ছে যে ওপর ডিপেন্ড করে জাইগোটের মুভমেন্টটা, তাহলে নিশ্চয়ই ওগুলোতে যখন প্রবলেম হয়ে থাকবে তাহলে মেজরিটি ক্ষেত্রে তখনই একটোপিক প্রেগন্যান্সি দেখা যায়। এবার এখানে কি বলছে দেখো, ইন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ increases the risk of ectopic pregnancy, loss of cilia of the lining epithelium and impairment of muscular peristalsis of the tube. দেখো, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি মায়ের থাকে তাহলে সেক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সির চান্সটা বেড়ে যায়। কেন না, এই যে ইনফেকশনটা আছে সেটা হচ্ছে তোমার টিউবের মধ্যে যে সিলিয়ার, টিউবের যে ইনার লাইনিংটা, সেখানে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে। ঠিক আছে, ইনার লাইনিং এ এই সিলিয়ার স্ট্রাকচারাল হচ্ছে প্রবলেম করে, স্ট্রাকচারালি সেটাকে ডিস্টার্ব করে হচ্ছে সিলিয়ার মুভমেন্টটাকে স্লো করে দিচ্ছে বা লস করে দেয়। ঠিক আছে, এছাড়া যে এখানে মাসেলস গুলো রয়েছে যেগুলো পেরিস্টালটিক মুভমেন্টটা হেল্প করে জাইগোটটাকে মুভ করতে, সেগুলোর অ্যাকশনটাকেও ইম্পেয়ারমেন্ট করে যদি কোনো ইনফেকশন থাকে। তার ফলে একটোপিক প্রেগনেন্সি, তার ফলে টিউবাল প্রেগনেন্সি হতে পারে, তাই তো, বা একটোপিক প্রেগনেন্সি হতে পারে। আচ্ছা, এবার দেখো ইনফেকশনের মধ্যে বলছে যদি ক্ল্যামাইডিয়া থাকে, বা হচ্ছে তোমার জেনিটাল টিবি, পিউপটাল সেপসিস, পোস্ট অ্যাবর্শন যদি সেপসিস হয়, এগুলোর ফলে মানে সেই মানে ভ্যাজাইনালি ধরো ইনফেকশনটা হচ্ছে, কিন্তু সেই ইনফেকশনটা স্প্রেড করছে টিউব পর্যন্ত। ঠিক আছে, গিয়ে সেখানে সিলিয়ারি মুভমেন্টটাকে কমাচ্ছে, মাসেলস অ্যাকশনটাকে কমিয়ে তোমার টিউবাল প্রেগনেন্সি করে। এবার স্মোকিং দেখো, স্মোকিং ইনক্রিজেস দ্য রিস্ক অফ একটোপিক প্রেগনেন্সি। স্মোকিং এফেক্ট সিলিয়া অ্যান্ড স্মুথ মাসেলস ফাংশনস ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। সেম একই কথাই বলছে। আচ্ছা, এবার আয়াট্রোজেনিকের ক্ষেত্রে কি বলছে দেখো, কস্ট ডিউ টু এনি ডায়াগনস্টিক অর অ্যান্ড থেরাপিউটিক প্রসিডিওর। যদি কোনো ডায়াগনস্টিক বা থেরাপিউটিক প্রসিডিওর করতে গিয়ে যদি সিলিয়ারি ফাংশনটা লস হয় বা মাসেলস মুভমেন্টটা লস হয়, তাহলে সেক্ষেত্রেও একটোপিক প্রেগনেন্সির চান্স থাকে। এবার এখানে কি কি বলছে, কন্ট্রাসেপটিভ ফেলিওর। ইন সিলেক্টেড কন্ট্রাসেপটিভ ফেলিওর দেয়ার ইজ ইনক্রিজ ইনসিডেন্স অফ একটোপিক প্রেগনেন্সি। ঠিক আছে, কন্ট্রাসেপশনে ফেলিওর হলো, কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করছে কিন্তু প্রেগনেন্সি এসে গেল, কন্ট্রাসেপটিভ ফেলিওর ঠিক মতো হয়তো সেটা মানে ঠিক প্রসিডিওর মেনে হচ্ছে যে করেনি, বা হচ্ছে তোমার ওরাল পিলের ক্ষেত্রে হচ্ছে প্রতিদিন হচ্ছে একই সময় নিতে হয়, সেটার ক্ষেত্রে হয়তো মিসড গেছে, এইসব কোনো কারণে ধরো প্রেগনেন্সি এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু টিউবার প্রেগনেন্সির চান্স কিন্তু বেশি থাকে, বা একটোপিক প্রেগনেন্সির চান্স বেশি থাকে যদি কন্ট্রাসেপটিভ ফেলিওরের ফলে হয়। এখানে দেখো, স্টেরিলাইজেশন যে অপারেশনের কথা বলছে, এটা হচ্ছে তোমার টিউবেক্টমি। ধরো প্রিভিয়াস টিউবেক্টমি হয়েছে কিন্তু তারপরে প্রেগনেন্সি চলে এসছে, মানে টিউবেক্টমি যে অপারেশনটা সেটা ঠিক সাকসেসফুল হয়নি, প্রেগনেন্সি চলে এলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স থাকবে। ইউজ অফ প্রোজেস্টিন অনলি পিল। এবার যদি প্রোজেস্টিন অনলি পিল নিয়ে থাকে, এবার প্রোজেস্টিনের আমরা অ্যাকশন কি জানি যে তোমার সাধারণত পিলগুলোর অ্যাকশন হচ্ছে, তোমার মোড অফ অ্যাকশন হচ্ছে ওই তোমার সিলিয়ার মুভমেন্টটাকে কমিয়ে দেবে, তারপরে হচ্ছে ধরো ওভুলেশনটাকে সাপ্রেস করবে, এভাবে ওরা প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করে। এবার যদি হচ্ছে যে মানে পিল নেওয়ার পর মানে যদি হচ্ছে তার ফেলিওরের ফলে হয়ে থাকে, তাহলে কি হবে, যেহেতু আগে থেকে সিলিয়ারি মুভমেন্টটা স্লো ছিল বা হচ্ছে ওভুলেশন ঠিকঠাক হয়নি, হ্যাঁ, এবার তার ফলে প্রেগনেন্সিটা কিন্তু মানে টিউবাল প্রেগনেন্সি হওয়ার চান্স থাকবে, টিউবে গিয়ে এমবেডেড হওয়ার চান্স থাকবে যেহেতু সিলিয়ার ফাংশনটা লস হচ্ছে। আচ্ছা, এছাড়া বলছে এমার্জেন্সি পোস্টকর্টাল ইস্ট্রোজেন প্রিপারেশনস, ওই একই কারণ। টিউবাল সার্জারি, যদি কোনো কারণে হচ্ছে আগে প্রিভিয়াস কোনো কারণে টিউবাল সার্জারি হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার সিলিয়ারি বা মাসেলের কোনো ফাংশনসটা যদি ডিস্টারবেন্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বা স্ট্রাকচারাল কোনো ডিস্টারবেন্স হয়ে থাকে, তাহলে তার ফলেও কিন্তু টিউবাল প্রেগনেন্সি হতে পারে। ইন্ট্রাপেলভিক অ্যাডহেশনস ফলোইং পেলভিক সার্জারি, আর যদি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ইউজ করা হয়, অনেক সময় দেখো আইভিএফ এর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই টিউবাল প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এবার দেখো আদার্স এর মধ্যে বলছে যদি এজ এল্ডারলি প্রাইমিগ্রাভিডা অফ মোর দ্যান 35 ইয়ার্স, 35 ইয়ার্সের বেশি এজ আছে মায়ের, সেক্ষেত্রে দেখা যেতে পারে। প্রিভিয়াস একটোপিক প্রেগনেন্সি যদি থাকে, তাহলে কিন্তু সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে এটা কিন্তু হওয়ার অনেক বেশি চান্স থাকে।
ঠিক আছে। এবার দেখো প্রায়র ইনডিউসড অ্যাবর্শন সিগনিফিক্যান্টলি ইনক্রিজেস দ্য রিস্ক। আগে যদি কোনো ইনডিউসড অ্যাবর্শন, মা নিজে থেকে অ্যাবর্শন করিয়েছে, তাহলে সেক্ষেত্রেও রিস্কটাকে বাড়ায়। ডেভেলপমেন্ট ডিফেক্টস অফ দ্য টিউব, টিউবের কোনো ডেভেলপমেন্টাল ডিফেক্টস আছে। আচ্ছা, এছাড়া ডিএস এক্সপোজার ইন ইউটেরো আর একটা হচ্ছে ইডিওপ্যাথিক, মানে কজ জানা যায়নি। এবার দেখো ক্লিনিক্যাল টাইপস কি কি হয়, তিনটে টাইপসের হয়। একটা হচ্ছে অ্যাকিউট হতে পারে, যেটা হচ্ছে টিউবাল রাপচার অর অ্যাবর্শন হয়ে গেছে, টিউব রাপচার হয়ে গেছে, এখানে এটা খুব বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, এখানে শক হয়, প্রচুর হেমারেজ হয়, তার থেকে শক হচ্ছে, এবং পেশেন্টের কিন্তু এখানে কন্ডিশন অনেক বেশি ডিটোরিয়েট করে। এটা খুব ইমার্জেন্সি কন্ডিশন অ্যাকিউটটা, আর এটা হঠাৎ করে সাইন সিমটমগুলো ডেভেলপ করে। আর আনরাপচার যেটা, সেটা হচ্ছে কি রাপচার হয়নি, কিন্তু হচ্ছে তোমার টিউবে ইমপ্ল্যান্ট হয়েছে, কিন্তু টিউবটা তখনও রাপচার হয়নি। ঠিক আছে। আর সাব অ্যাকিউট যেটা ক্রনিক, সেটা হচ্ছে ধীরে ধীরে সাইন সিমটম গুলো ডেভেলপ করছে। ঠিক আছে, এটা অত বেশি এমার্জেন্সি নয়, কিন্তু এমার্জেন্সিটা সব থেকে হলো অ্যাকিউট। অ্যাকিউট কন্ডিশনের ক্ষেত্রে এমার্জেন্সি হচ্ছে ম্যানেজমেন্ট খুবই দরকার, নাহলে কিন্তু মায়ের ডেথ পর্যন্ত হতে পারে। এবার দেখো সাইন অ্যান্ড সিমটম কি কি থাকে। প্রথমে হচ্ছে এখানে তিনটে হচ্ছে মেন হচ্ছে সিমটমস দেখা যায়, 3 টায়ার। সেটা হচ্ছে কি অ্যাবডোমিনাল পেইন, অ্যামিনোরিয়া আর অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং। এই তিনটে সিমটমস এক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে। অ্যাবডোমিনাল পেন বলছে ইট ইজ দ্য মোস্ট কমন ফিচার্স লোকেটেড অ্যাট দ্য লোয়ার অ্যাবডোমেন, ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল। এটা হচ্ছে সব থেকে কমন ফিচার, এবং সেটা লোয়ার অ্যাবডোমেনে হয়, বা একদিকে হচ্ছে যে হতে পারে, বা দুদিকেই হতে পারে। আর শোল্ডার পেন ইজ ফেল, কেন পেনটা হয় বলো তো? যেহেতু তোমার যদি হচ্ছে দেখো রাপচার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্লাডটা হচ্ছে অ্যাকুমুলেশন হয়ে থাকে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে। ঠিক আছে। এবার এই পেরিটোনিয়াল ক্যাভিটিতে যেহেতু ব্লাড অ্যাকুমুলেট হচ্ছে, তাই জন্য সেখানে একটা ইরিটেশন, ডায়াফ্রামেটিক ইরিটেশন হচ্ছে। এবার সেখানে নার্ভগুলোকেও ইরিটেট করছে, তার ফলে অ্যাবডোমিনাল পেনটা হচ্ছে। ঠিক আছে। এই অ্যাবডোমিনাল পেনটা আবার হচ্ছে শোল্ডারে গিয়ে একটা রেফার পেন হয়ে থাকে এক্টোপিক প্রেগনেন্সিতে। ঠিক আছে। ওই নার্ভগুলো যেহেতু ইরিটেট হয়, সেই জন্য সেটা শোল্ডারে গিয়ে একটা পেন করে। এবার সেটার জন্য কিন্তু শোল্ডারে একটা রেফার পেন হয়ে থাকে, ডিউ টু ডায়াফ্রামেটিক ইরিটেশন কজড বাই হিমোপেরিটোনিয়াম। যেহেতু পেরিটোনিয়াল ক্যাভিটি ব্লাড দ্বারা ফিল্ড থাকছে, তার ফলে একটা ডায়াফ্রামেটিক ইরিটেশন হয়ে থাকে, নার্ভগুলো ইরিটেট হয়, তার ফলে শোল্ডার পেন হচ্ছে। ঠিক আছে। নেক্সট দেখো অ্যামিনোরিয়া। আচ্ছা, এটা হচ্ছে ইউটেরাসে এমবেডেড হয়নি, কিন্তু কনসেপশনটা তো হয়েছে, সেই জন্য এখানে কিন্তু অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন থাকবে। এবার অ্যামিনোরিয়ার ক্ষেত্রে বলছি ইট ইজ কমন ইন বোথ ইউটেরাইন অ্যান্ড এক্টোপিক প্রেগনেন্সি। ইউটেরাইন প্রেগনেন্সির মতো এক্টোপিক প্রেগনেন্সিতেও এটা দেখা যায়। এবার বলছে বাট লাস্ট ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, কিন্তু এটা থাকছে খুব শর্ট পিরিয়ড অফ টাইম পর্যন্ত, যেমন 6 to 8 উইকস পর্যন্ত এটা থাকে। এবার দেখো আনটিল দ্য অ্যাপিয়ারেন্স অফ ইউটেরাইন ব্লিডিং। ঠিক আছে। এবার অ্যামিনোরিয়াটা তাহলে কি বলছে, এটা খুব শর্ট পিরিয়ডস পর্যন্ত থাকতে পারে, 6 to 8 উইকস, তারপরেই সাধারণত সাইন সিমটমস গুলো দেখা যায়, আর তারপরে টার্মিনেশন হয়ে যায়। এবার অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে ইট ক্যান বি স্লাইট, স্পটিং অর কন্টিনিউয়াস। আর অ্যাবনর্মাল একটা ভ্যাজাইনাল ব্লিডিংও হতে পারে, সেটা স্লাইট হয় সাধারণত, স্পটিং টাইপের একটা ব্লিডিং হয়, বা কন্টিনিউয়াসও হতে পারে। ঠিক আছে। এবার দেখো সাইন, সাইনের মধ্যে কি বলছে, সাইনের মধ্যে বলছে যে ব্লুইশ ডিসকালারেশন অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। যেহেতু অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে, সেই জন্য বাইরে থেকে একটা ব্লুইশ ডিসকালারেশন দেখা যাবে। যদি আম্বিলিকাসটা দেখা হয়, সেখানে একটা ব্লুইশ ডিসকালারেশন দেখা যাবে। এটাকে কি বলা হয়, কালেন সাইন বলা হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটাকে কালেন সাইন বলছে। আচ্ছা, এবার দেখো বলছে হাইপোটেনশন। যেহেতু হচ্ছে তোমার এখানে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে এখানে, সেই জন্য কি হয়, ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে। ব্লাড ভলিউম কমে গেলে পেশেন্টের মধ্যে হাইপোটেনশন ডেভেলপ করবে। ঠিক আছে। আর ট্যাকিকার্ডিয়া কেন দেখা যায়, যেহেতু তোমার দেখো ব্লাড ভলিউম কমে যায়, সেই জন্য হার্টকে আরো বেশি করে পাম্প করতে হচ্ছে, সেই জন্য হার্ট রেটটা ইনক্রিজ করছে, ট্যাকিকার্ডিয়া দেখা যায়। আর ব্লাড যেহেতু তোমার বেরিয়ে যাচ্ছে হেমারেজের কারণে, সেই জন্য মাকে পেলর লাগে। আর ফিচার্স অফ শক দেখা যাচ্ছে, যেমন হচ্ছে তোমার ফিবল, র্যাপিড ফিবল পালস থাকছে, হাইপোটেনশন এবং ক্ল্যামি এক্সট্রিমিটি, কোল্ড ক্ল্যামি এক্সট্রিমিটি থাকে, তাহলে ফিচার্স অফ শক ডেভেলপ করছে। আর অ্যাবডোমেনটা যদি প্যালপেট করা হয়, সেটা কিন্তু ফিল কিরকম ফিল দেবে না, টেন্স এবং টেন্ডার হবে। ঠিক আছে।
টেন্স এবং টেন্ডার। কেন? ব্লাড দ্বারা যেহেতু ফিল্ড রয়েছে সেজন্য একটা টেন্স থাকবে, টেন্ডার হবে। আর যখন প্যালপেট করা হবে তখন কিন্তু মায়ের ভীষণ পেন হবে, ঠিক আছে? প্যালপেশন করলে মায়ের ভীষণ পেন হবে। এবার দেখো বলছে কি কি ডায়াগনস্টিক ইভালুয়েশন আছে, কি কি ডায়াগনোসিস করবে। তাহলে সাইন সিমটম বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিইএসটা হচ্ছে তোমার একটা ওই আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন, যেটা ধরো প্রেগনেন্ট ওমেনদেরকে হচ্ছে যে দেয়া হয়ে থাকে, ঠিক আছে, যাতে মিসক্যারেজ না হয় তার জন্য দেয়া হয়, বা প্রিম্যাচিওর লেবার যাতে না হয় তার জন্য দেয়া হয়। এটা সাইন সিমটম গুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, আর্লি মিসক্যারেজ যাতে না হয় সেই জন্য ওই ডিএস আর্টিফিশিয়াল ওই ইস্ট্রোজেনটা দেয়া হচ্ছে, ঠিক আছে, প্রিভেনশনের জন্য দেয়া হয়। এটা বেশি দিন তবে দেয়া যায় না, এটা দিলে ফিটাসের ক্ষেত্রে একটা হার্মফুল এফেক্ট দেখা যায়, ঠিক আছে। আর এইটাতে হচ্ছে যে এক্সপোজ হলেই তোমার এখানে কিন্তু একটোপিক প্রেগন্যান্সির চান্সটা বাড়ছে। এবার দেখো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কি কি আছে। ব্লাড এক্সামিনেশনস, ব্লাডের মধ্যে কি কি দেখতে হবে? কমপ্লিট ব্লাড কাউন্ট, হেমাটোক্রিট, এবিও অ্যান্ড আরএইচ টাইপিং, ইএসআর, এগুলো দেখলাম, রুটিন ব্লাড টেস্ট করলাম। সিরাম প্রোজেস্টেরন লেভেল লেস দেন 5 mg/ml ইজ সাজেস্টিভ অফ একটোপিক প্রেগন্যান্সি। যদি সিরাম প্রোজেস্টেরন লেভেলটা 5 mg/ml এর কম হয় তাহলে সেটা সাজেস্ট করবে একটোপিক প্রেগন্যান্সি। ইট ইজ নট ইউজুয়ালি ডান অ্যাজ আ কনফার্মেটরি টেস্ট, তবে এটার মাধ্যমে আমরা কনফার্ম বলতে পারবো না। এবার ইউরিন অ্যানালিসিসের মধ্যে কি দেখো? এস্টিমেশন অফ বিটা এইচসিজি লেভেল আইদার ইন দ্য সিরাম অর ইন ইউরিন কনফার্ম প্রেগনেন্সি বাট ক্যান নট ডিটারমাইন ইটস লোকেশন। ঠিক আছে, আমরা বিটা এইচসিজি লেভেল কতটা আছে সেটা দেখে আমরা একটোপিক প্রেগনেন্সি কিনা সেটা বুঝতে পারবো। মানে বিটা এইচসিজি লেভেলটা কিন্তু এখানে অনেক কম থাকবে। ইউটেরাইন প্রেগনেন্সিতে যেরকম থাকে বিটা এইচসিজি লেভেলটা তার থেকে এখানে কিন্তু একটোপিক প্রেগনেন্সিতে কম থাকবে। সেটা দেখে আমরা বুঝতে পারবো যে একটোপিক প্রেগনেন্সি হয়েছে, কিন্তু সাইড অফ লোকেশনটা মানে কোথায় গিয়ে হয়েছে সেটা বুঝতে পারবো না। The suspicious findings are lower concentration of beta HCG compared to normal intrauterine pregnancy, যেটা বললাম যে এখানে বিটা HCG কনসেন্ট্রেশনটা কম হবে নর্মাল ইউটেরাইন প্রেগনেন্সির থেকে। এবার সেইটা আমরা হচ্ছে যে টিভিএস করতে হবে। এবার দেখো টিভিএস ইজ মোর ইনফরমেটিভ, ঠিক আছে, ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রাফি এটা বেশি ইনফরমেশন দিচ্ছে, যে সাইটটা আমরা বুঝতে পারবো। The diagnostic features are absence of intrauterine pregnancy with a positive pregnancy test, ঠিক আছে। এখানে কিন্তু ইউটেরাইন যে ক্যাভিটিটা সেটা কিন্তু এমটি থাকবে, ঠিক আছে। টিভিএস করে দেখলে দেখা যাবে যে ইউটেরাইন ক্যাভিটিটা এমটি রয়েছে, কিন্তু এদিকে পজিটিভ প্রেগনেন্সি টেস্ট আছে। রেয়ারলি কার্ডিয়াক মোশন মে বি সিন ইন অ্যান আনরাপচার্ড টিউবাল একটোপিক প্রেগনেন্সি। রেয়ারলি একটা কার্ডিয়াক মোশন দেখা যায় যদি রাপচার না করে, টিউবাল একটোপিক প্রেগনেন্সিটা যদি রাপচার না করে তাহলে সেক্ষেত্রে একটা কার্ডিয়াক মোশন রিয়ালি দেখা যায়। এছাড়া কালার ডপলার সোনোগ্রাফি করছে, ক্যান আইডেন্টিফাই দ্য প্লাসেন্টাল শেপ অ্যান্ড ব্লাড ফ্লো প্যাটার্ন আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। তাহলে আউটসাইড ইউটেরাইন ক্যাভিটি এটা প্লাসেন্টাল শেপ, ব্লাড ফ্লো প্যাটার্ন এগুলো ডিটেক্ট করতে হেল্প করে। এছাড়া এমআরআই করা হয়, আর হচ্ছে কার্লোসিনথেসিস করে, ঠিক আছে। কার্লোসিনথেসিস কি দেখো? এটা হচ্ছে একটা সিম্পল সেফ প্রসিডিওর যেখানে টিভিএস বা ল্যাপারোস্কোপি ইজ নট অ্যাভেলেবল। যেখানে তোমার ওই টিভিএস বা ল্যাপারোস্কোপি এগুলো করা যাবে না সেখানে কার্লোসিনথেসিস করা হয় অল্টারনেটিভ হিসাবে। বাট নেগেটিভ কার্লোসিনথেসিস ডাজ নট রুল আউট অ্যান একটোপিক প্রেগনেন্সি, নাইদার আ পজিটিভ রেজাল্ট ইজ ভেরি স্পেসিফিক, ঠিক আছে। এটাকে খুব একটা স্পেসিফিক কিন্তু বলা যায় না। প্রেগনেন্সি থ্রু আ 18 গজ লাম্বার পাংচার নিডল ফিটেড উইথ আ সিরিঞ্জ, একটা সিরিঞ্জের সাথে 18 গজের লাম্বার পাংচার নিডল ফিট করা হয়, করে পস্টেরিয়র যে ফর্নিক্সটা আছে ওটাকে পাংচার করছে, করে পাউচ অফ ডকলাসে পর্যন্ত সেই ওটাকে ইনসার্ট করা হয় ওই লাম্বার পাংচার নিডলটাকে। সেখান থেকে তারপর নন ক্লটিং যে ব্লাডটা আছে সেটা অ্যাসপিরেট করছে, করে বুঝতে পারে যে রাপচার হয়েছে কিনা। যদি রাপচার হবে তাহলে সেখানে তোমার ব্লাড প্রেজেন্ট থাকবে, তাহলে সেই ব্লাডটা যদি অ্যাসপিরেট করতে পারে তাহলে বুঝতে পারবে যে রাপচার একটোপিক প্রেগনেন্সি হয়েছে। তো সেটা ডিটেক্ট করার জন্য এই কার্লোসিনথেসিসটা করা হয়, যেখানে টিভিএস আর ল্যাপারোস্কোপি অ্যাভেলেবেল নেই।
ঠিক আছে, তাহলে এখানে ডায়াগনোসিসের মধ্যে বুঝতে পেরেছো মেন যেটা করা হয় বিটা ইসিজি লেভেল দেখা হয় আর টিভিএস করা হয়, এই দুটো বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে। বিটা ইসিজি লেভেল দেখা হয় আর হচ্ছে তোমার টিভিএস করা হয়, এই দুটো করেই মোটামুটি কনফার্ম করা হয়। এবার দেখো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে বলছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। Expected management বলছে where patient is kept under observation for spontaneous termination। এখানে পেশেন্টকে কনস্ট্যান্ট একটা অবজারভেশনে রাখতে হবে, স্পন্টেনিয়াস টার্মিনেশনের জন্য ওয়েট করতে হবে। এবার কাদের ক্ষেত্রে আমি এই ওয়েট করতে পারবো, সেটা হচ্ছে ইন্ডিকেশন হলো, হ্যাঁ ইউএসজিটাই কমন, তবে টিভিএসটা অনেক স্পেসিফিক হবে। হ্যাঁ ইউএসজি করেও দেখা যায়। আচ্ছা এবার দেখো এক্সপেক্টেড ম্যানেজমেন্ট বলছে যে ওয়্যার পেশেন্ট ইজ কেপ্ট আন্ডার অবজারভেশন ফর স্পন্টেনিয়াস টার্মিনেশন। এবার তার ক্ষেত্রে ইন্ডিকেশন কি হবে, ইনিশিয়াল সিরাম এইচসিজি ইজ লেস অ্যান্ড সাবসিকুয়েন্ট লেভেলস আর ফলিং। বলছে প্রথমের দিকে সিরাম এইচসিজিটা কম থাকবে এবং ধীরে ধীরে দেখা যাবে লেভেলটা আরো ফল করছে, এবং জেস্টেশনাল স্যাকটা যদি 4 সেন্টিমিটারের কম হয়, নো ফিটাল বিট অন টিভিএস, টিভিএস এ কোনো ফিটাল বিট থাকছে না, নো এভিডেন্স অফ ব্লিডিং, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো যদি মায়ের দেখি সেরকম ব্লিডিং নেই বা এভিডেন্স অফ রাপচার নেই টিভিএস এ, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু স্পন্টেনিয়াস টার্মিনেশনের জন্য ওয়েট করতে পারি। ঠিক আছে, এটা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। এবার মেডিকেল ম্যানেজমেন্ট দেখো, number of chemotherapeutic agent have been used either systemic or direct local under sonographic or laparoscopic guidance as medical management of ectopic pregnancy. The drug commonly used for sulfingosynthesis are methotrexate, এটা খুব ইম্পর্টেন্ট, methotrexate দেওয়া হয়, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, প্রস্টাগ্ল্যান্ডিন, আর হচ্ছে হাইপার অসমোলার গ্লুকোজ অর অ্যাক্টিনোমাইসিন। ঠিক আছে, সব থেকে এখানে কমন যেটা দেওয়া হয় মিথোট্রেক্সেট দেওয়া হয়। ঠিক আছে, মিথোট্রেক্সেট হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইক্টোপিক প্রেগনেন্সিতে। এবার ক্রাইটেরিয়া ফর মেডিকেল থেরাপি, কখন মেডিকেল থেরাপি করব, তার ক্রাইটেরিয়াগুলো কি কি, দ্য পেশেন্ট মাস্ট বি অ্যাসিমটোমেটিক অ্যান্ড কমপ্লায়েন্ট। ঠিক আছে, অ্যাসিমটোমেটিক, কোনো রকম সেরকম সিমটম সিভিয়ারলি দেখা যাচ্ছে না, হিমোডাইনামিক্যালি স্টেবল রয়েছে। ঠিক আছে, সে হচ্ছে ভাইটাল সাইন্স বা হিমোডাইনামিক্যালি সে স্টেবল রয়েছে, কোনো শকের কোনো ফিচার্স নেই। সিরাম এইচসিজি লেভেল লেস দেন 3000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। ঠিক আছে, আর টিউবাল ডায়ামিটার লেস দেন 4 সেন্টিমিটার উইদাউট এনি ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি। আচ্ছা, আর দেয়ার ইজ নো ইন্ট্রা অ্যাবডোমিনাল হেমারেজ, কোনো যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল হেমারেজ না থাকে, তাহলে মোটামুটি যদি রাতচার না হয়ে থাকে, মায়ের কন্ডিশন যদি সিভিয়ার না হয়, হিমোডাইনামিক্যালি যদি স্টেবল থাকে, তাহলেই হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট করা হয়। ডোজ দেখো, ফর সিস্টেমিক থেরাপি আর সিঙ্গেল ডোজ অফ মিথোট্রেক্সেট কত দেওয়া হয়, 50 mg স্কোয়ার মিটারে দেওয়া হয়। ঠিক আছে, এটা আইএমএ দেওয়া হয়, 50 mg স্কোয়ার মিটারে দেওয়া হয়। আচ্ছা এবার সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি করা হয় দেখো, অ্যাকিউট টিউবাল একটোপিক প্রেগনেন্সি, যদি অ্যাকিউট যেটা বললাম খুব ইমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি হয়, ল্যাপারোটমি ইজ ডান অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রিটমেন্ট অফ শক ইজ ইনিশিয়েটেড। ঠিক আছে, এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে শকের, মা যদি শকে থাকে তাহলে শকের ট্রিটমেন্ট করা হলো, করে মাকে হচ্ছে একটু স্টেবল করে তারপরে ল্যাপারোটমি করা হচ্ছে। আচ্ছা তারপরে দেখো, দ্য টিউবস এন্ড ওভারিস আর বোথ the sides are quickly inspected to find out the side of rupture। এবার দেখো বোথ যে ওভারি এবং টিউব, এই দুটোই হচ্ছে কুইকলি ইন্সপেক্ট করতে হবে, করে সাইড অফ রাপচারটা ফাইন্ড আউট করতে হবে, যে কোথায় হচ্ছে যে রাপচারটা হয়েছে। সালপিংজেক্টমি ইজ দ্য ডেফিনেটিভ সার্জারি, তাহলে মোস্ট কমন যে সার্জারিটা করা হয় সেটা হচ্ছে সালপিংজেক্টমি করা হয়। ঠিক আছে, আচ্ছা আর বলছে যে দ্য এক্সাইজ টিউব শুড বি সেন্ট ফর হিস্টোরিক্যাল এক্সামিনেশন, তারপর সেটাকে হিস্টোরিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠানো হচ্ছে, মানে বায়োপসি করতে পাঠানো হয়। আচ্ছা তাহলে হচ্ছে, তাহলে এখানে মোস্ট কমন সার্জারি কি করছে, সালপিংজেক্টমি করছে। সালপিংজেক্টমি মানে সালপিংজেক্টমিটা কি বলো, সালপিংজেক্টমি কি, হ্যাঁ রিমুভাল অফ ওয়ান অর বোথ ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, একটাও হতে পারে, যদি একটা টিউবে হয় তাহলে শুধু সেই টিউবটাকে শুধু হচ্ছে যে তোমার রিমুভ করছে, বা হচ্ছে যদি
ধরো আর একটা টিউবও ড্যামেজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে বোথও করে থাকে, তখন একটা বা বোথ যে ওভারিয়ান টিউবটাকে রিমুভ করছে সেটাকেই বলা হয় সালপিংজেক্টমি। ঠিক আছে, এবার দেখো আনরাপচার যদি টিউবাল একটোপিক প্রেগনেন্সি হয় তাহলে সেক্ষেত্রে কি কি করা হয়? লিনিয়ার সালপিংগোস্টমি করা হয়, সেগমেন্টাল রিসেকশন করা হয়, টিউবরিয়াল এক্সপ্রেশন আর সালপিংজেক্টমি করা হয়। এবার দেখো নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট কি হতে পারে তাহলে বলো? নার্সিং ম্যানেজমেন্ট কি হতে পারে? দেখে দেখি বলো না, দাঁড়াও মাইক অন করছি, বলো। হবে, নেক্সট হচ্ছে ইমোশনাল সাপোর্ট দিতে হবে পেশেন্টকে। ম্যাম ফার্স্ট ধরো মা ধরো শকে আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি করবে? এরকম আছে দিতে হয়, তাকে সাপোর্ট দিতে হবে। যে তাকে সাপোর্ট সার্জারির জন্য প্রিপারেশন নেওয়া হয়। আগে শকের ম্যানেজমেন্ট করতে হবে। যদি হচ্ছে যে রাপচার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ধরো মা যদি শকে থাকে তাহলে প্রথমে আগে আইভি ফ্লুইড দিতে হবে, ব্লাড লস কতটা হয়েছে দেখে হচ্ছে ব্লাড চালিয়ে দিতে হবে, তাই তো। তারপরে হচ্ছে তোমার যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে সিপিআর দিতে হবে। আচ্ছা, এবার দেখো ধরো ফার্স্ট, এবার এখানে যেগুলো বলছে ইমিডিয়েট মেডিকেল অ্যালার্ট, recognize the urgency of ectopic pregnancy and initiate rapid response by notifying the healthcare provider। তাহলে আমার কতটা হচ্ছে ইমিডিয়েট কন্ডিশন আছে, কতটা কন্ডিশনটা ওর্স্ট হয়েছে সেটার উপর ডিপেন্ড করে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন নিতে হবে। এবার হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন, অ্যাডমিনিস্টার ইন্ট্রাভেনাস ফ্লুইড টু মেনটেন ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড অ্যাড্রেস এনি হাইপোভলিমিয়া রেজাল্টিং ফ্রম ইন্টারনাল ব্লিডিং। যদি ইন্টারনাল হচ্ছে ব্লিডিং হয়, যেহেতু বলছি যে তোমার রাপচার হয়ে গেলে পেরিটোনিয়াল ক্যাভিটিতে তোমার ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে, টিউবটা রাপচার হয়ে গেলে, এবার তার ফলে কি হতে পারে? হাইপোভলিমিয়া হতে পারে। তাহলে আমাকে এখানে তার ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে, তাকে আইভি ফ্লুইড দিতে হবে। আচ্ছা, তাকে ব্লাড দিতে হবে দরকার হলে। আর ভাইটাল সাইন্সটা আমরা হচ্ছে অ্যাসেস করব, কেননা ব্লাড প্রেশার কমছে কি দেখবো, হার্ট রেটটা কি আছে সেটা দেখে আমরা অ্যাসেস করতে পারবো যে শকের সাইন সিমটম ডেভেলপ করছে কিনা। ঠিক আছে, যদি ট্যাকিকার্ডিয়া দেখি, হাইপোটেনশন দেখি, এগুলো হচ্ছে শকের সাইন সিমটম, তাহলে আমরা বুঝবো যে মায়ের মধ্যে শক ডেভেলপ করছে, তাহলে তার ম্যানেজমেন্ট শুরু করতে হবে। এবার হচ্ছে পেন ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্টার প্রেসক্রাইবড পেন রিলিফ মেডিকেশনস প্রম্পটলি টু এলিভিয়েট ডিসকমফোর্ট অ্যান্ড ম্যানেজ পেন এফেক্টিভলি। তাহলে পেন রিলিফ মেডিকেশনস মাকে দিতে হবে যদি যেহেতু মায়ের পেন থাকছে। ঠিক আছে, আর অ্যাসেস দ্য ইন্ডিভিজুয়ালস রেসপন্স টু পেন ম্যানেজমেন্ট ইন্টারভেনশনস অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাজ নিডেড। এবং তার সে মানে সেই মেডিসিনে মা কতটা রেসপন্স করছে সেই দেখে তাকে ম্যানেজমেন্টটা করতে হবে। ফার্দার আবার ম্যানেজমেন্ট পেন ম্যানেজমেন্ট লাগবে কিনা সেটা অ্যাসেস করতে হবে। ইমোশনাল সাপোর্ট অ্যান্ড এডুকেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু মা হচ্ছে তার প্রেগনেন্সিটা নিয়ে হচ্ছে সে ওরিড আছে, তার কন্ডিশনস নিয়ে তার মধ্যে একটা অ্যাংজাইটি দেখা যাচ্ছে, সেজন্য মাকে ইমোশনাল সাপোর্ট এবং এডুকেট করতে হবে তার প্রোগ্রেশন অফ প্রেগনেন্সি নিয়ে। ঠিক আছে, মাকে ডিসকাস করতে হবে সেটা, যদি মা স্টেবল থাকে। আচ্ছা, preparation surgery, ensure that informed consent is obtained and documented। কনসেন্ট নেওয়া হয়েছে কিনা তাহলে সেটা দেখতে হবে, কেননা সার্জারির আগে সবসময় হচ্ছে যে এটা চেক করে নিতে হবে যে কনসেন্ট নেওয়া হয়েছে কিনা, এবং মাকে পুরো থরলি এক্সপ্লেন করতে হবে যে কি হতে পারে, কি কি ডেঞ্জার আসতে মানে ওটির ফলে হতে পারে, সেগুলো পুরো এক্সপ্লেন করে তার কাছ থেকে কনসেন্ট নিতে হবে। তারপর মনিটরিং ফর কমপ্লিকেশনস, কন্টিনিউয়াসলি অ্যাসেস দ্য individual for any sign of worsening condition or complications such as increasing pain, vaginal bleeding or sign of infection। তাহলে বলছে যে কন্টিনিউয়াসলি আমাদের অ্যাসেস করতে হবে যে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, যেমন
পেন বেড়ে যাচ্ছে কিনা বা ভ্যাজাইনাল ব্লিডিংটা আরো বেড়ে গেল কিনা, সাইন অফ ইনফেকশন দেখা যাচ্ছে কিনা সেগুলো অ্যাসেস করতে হবে। রিপোর্ট এনি কনসার্নিং ফাইন্ডিংস প্রম্পটলি টু দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। কোনো কমপ্লিকেশনস দেখলে মানে ডক্টরকে ইনফর্ম করতে হবে। সাইকোলজিক্যাল সাপোর্ট, অফার ইমোশনাল সাপোর্ট টু দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দেয়ার ফ্যামিলি, রিকগনাইজিং দ্য পোটেনশিয়াল ইমোশনাল ইম্প্যাক্ট অফ একটোপিক প্রেগনেন্সি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল কি কি ইম্প্যাক্ট হতে পারে সেগুলো তাদের এক্সপ্লেইন করতে হবে, সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে হবে। আর পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে দেখো, প্রোভাইড পোস্ট অপারেটিভ কেয়ার ফলোইং সার্জিক্যাল ইন্টারভেনশন ইনক্লুডিং মনিটরিং ফর পোস্ট অপারেটিভ ব্লিডিং, উন্ড কেয়ার অ্যান্ড পেন ম্যানেজমেন্ট, এগুলো করতে হবে। এডুকেট দ্য ইন্ডিভিজুয়াল অ্যাবাউট পোস্ট অপারেটিভ প্রিকশনস অ্যান্ড সাইন অফ কমপ্লিকেশনস। বলছে কি কি পোস্ট অপারেটিভ কি কি প্রিকশনস গুলো তাকে নিতে হবে এবং কি কি কমপ্লিকেশনস দেখা যেতে পারে সেগুলো সম্পর্কে মাকে অ্যাওয়ার করতে হবে। আর ফার্টিলিটি কাউন্সিলিং এর মধ্যে বলছে ডিসকাস দ্য পোটেনশিয়াল ইম্প্যাক্ট অফ একটোপিক প্রেগনেন্সি অ্যান্ড ইটস ট্রিটমেন্ট অন ফিউচার ফার্টিলিটি। একবার একটোপিক প্রেগনেন্সি হলে সেটা আবার রেকারেন্ট হতে পারে, তাই তো, সেটা মাকে এক্সপ্লেইন করতে হবে। আর হচ্ছে যে ফিউচার মানে প্রেগনেন্সি নেওয়ার আগে ভালো করে ধরো ইনভেস্টিগেশন করে তারপর তাকে অ্যাডভাইস করতে হবে প্রেগনেন্সি নেওয়ার। আর ফলো আপ কেয়ারের মধ্যে বলছে শিডিউল অ্যান্ড কোঅর্ডিনেট ফলো আপ অ্যাপয়েন্টমেন্টস টু মনিটর রিকভারি অ্যান্ড এনশিওর দ্যাট বিটা এইচসিজি লেভেল রিটার্ন টু নর্মাল। ঠিক আছে, তারপরে তাকে ফলো আপ কেয়ার দিতে হবে। আর বিটা এইচসিজি লেভেলটা নর্মালে এসছে কি সেটা এনশিওর হতে হবে ইনভেস্টিগেশন করে বিটা এইচসিজি লেভেলটা দেখে। প্রোভাইড অনগোয়িং সাপোর্ট অ্যান্ড এডুকেশন ডিউরিং দ্য পোস্ট একটোপিক প্রেগনেন্সি পিরিয়ড। তাহলে এবার তাকে একটা সাপোর্ট দেবে, এডুকেশন দেবে, এগুলো। এটা গেল নার্সিং ম্যানেজমেন্ট। তাহলে একটোপিক প্রেগনেন্সিটা বুঝতে পেরেছো না? প্রথম থেকে আর একবার আমি শর্টে বলে দেবো। দেখো, তাহলে একটোপিক প্রেগনেন্সি হচ্ছে যদি নর্মাল ইউটেরাইন ক্যাভিটির বাইরে যে কোনো জায়গায় যদি জাইগোটটা ইমপ্লান্টেশন হয়ে থাকে তাকেই বলা হয় একটোপিক প্রেগনেন্সি। ঠিক আছে, যদি টিউবে হয় তাকে টিউবার প্রেগনেন্সি, যদি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হয়ে থাকে অ্যাবডোমিনাল প্রেগনেন্সি, এরকম বলা হয়। এবার ক্লাসিফিকেশনের মধ্যে যে সাইটে ইমপ্লান্টেশন হচ্ছে সেই সাইট অনুযায়ী তাকে হচ্ছে নামগুলো বিভিন্ন টাইপসে ভাগ করেছে। টিউবাল প্রেগনেন্সি ওভারিয়ান হয়, অ্যাবডোমিনাল হতে পারে, ইন্টারস্টিশিয়াল হতে পারে, কর্নুয়াল হতে পারে, সার্ভাইকাল হতে পারে, আর আদার্স। আর তারপরে বলছে তোমার ইটিওলজি কি কি কারণে হয়ে থাকে। এর থেকে মোস্ট কমন যেটা বলেছি যে সিলিয়ার মুভমেন্ট এবং মাসকুলার যে পেরিস্টালটিক মুভমেন্ট, এটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলেই কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্সটা বেড়ে যায়। এই যে এখানে যত কিছু বলেছে যে পিআইডি, ইনফেকশন, সিগারেট স্মোকিং, ঠিক আছে, আয়াট্রোজেনিক যে কজগুলো সেগুলো সবই কিন্তু টিউবাল মোটিলিটিটাকে ডিক্রিজ করে দিচ্ছে। বা প্রিভিয়াস যদি কোনো সার্জারি হয়ে থাকে টিউবে, ঠিক আছে, এর ফলে যখন সিলিয়ারি মুভমেন্টটা লস হচ্ছে বা স্ট্রাকচারালি সেখানে কোনো ডিফর্মিটি হয়েছে বা মাসল পেরিস্টালটিক মুভমেন্টটার মধ্যে কোনো হ্যাম্পার হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটোপিক প্রেগনেন্সির চান্সটা বেড়ে যায়। এইসব কারণে একটোপিক প্রেগনেন্সি হতে পারে। এছাড়া মা যদি ধরো এজটা যদি 35 ইয়ার্সের বেশি হয়, আচ্ছা, প্রিভিয়াস একটোপিক প্রেগনেন্সি যদি থাকে। এবার দেখো ক্লিনিক্যাল টাইপসের মধ্যে বলছে 3টে ক্লিনিক্যাল টাইপস হয়। অ্যাকিউট মানে জানবে সবসময় হঠাৎ করে সাইন সিমটম ডেভেলপ করছে এবং সেটা খুব সিভিয়ার হয়। ঠিক আছে, অনসেটটা তাহলে সাডেন হয় এবং খুব সিভিয়ার হয় এবং এটা একটা এমার্জেন্সি কন্ডিশন অ্যারাইজ করে, মা শকে চলে যেতে পারে। আর এটা মানে প্রচুর হেমারেজ দেখা যায়, রাপচার হয়ে যায়। এছাড়া আনরাপচার হয়। আনরাপচার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, টিউবে হচ্ছে 95% হয়ে থাকে আর বাকি 5% বাকি যে জায়গাগুলো বললাম সেগুলোতে হয়। এবার দেখো আনরাপচার যেটা, সেটা হচ্ছে টিউবের মধ্যে মানে তখনও কিন্তু রাপচার হয়নি। ঠিক আছে, আনরাপচার মানে সেটা ধীরে 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 সাইন সিমটম গুলো হচ্ছে ডেভেলপ করছে, তখনও রাপচার হয়নি। এটাও অতটা ইমার্জেন্সি কন্ডিশন অ্যারাইজ করে না যদি আনরাপচার থাকে। আর সাব অ্যাকিউট ক্রনিক, এক্ষেত্রেও সাইন সিমটম গুলো তোমার ধীরে ধীরে অ্যাপিয়ার হয় আর এক্ষেত্রেও রাপচার হয় না।
তাহলে সব থেকে এখানে ডেঞ্জারাস হচ্ছে যদি অ্যাকিউট কোনো সাইন সিমটম, সাডেন সাইন সিমটম ডেভেলপ করলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাপচার হওয়ার চান্সটা বেশি থাকে, ঠিক আছে? আর প্রচুর হেমারেজ হয়, এটা হচ্ছে সব থেকে এমার্জেন্সি সিচুয়েশন অ্যাকিউটটা। এবার দেখো সাইন সিমটমের মধ্যে কি বলছে, সব থেকে কমন 3টে জিনিস মনে রাখবে, ঠিক আছে? এই 3টে মায়ের মধ্যে থাকবে, এই 3 টায়ারটা মানে দেখা যায় 3টে কম্বিনেশনের দেখা যায়। কি অ্যাবডোমিনাল পেইন থাকবে, অ্যামনোরিয়া থাকবে, আর অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে। এই 3টে সাইন সিমটমের কম্বিনেশন দেখা যায় মায়ের মধ্যে। এবার বলছে অ্যাবডোমিনাল যে পেইনটা সেটা কেন হয়, যেহেতু তোমার মানে ব্লাডটা অ্যাকুমুলেট হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, তাই জন্য সেখানে একটা ডায়াফ্রামেটিক ইরিটেশন হয়, নার্ভগুলোকে ইরিটেট করছে, তার ফলে অ্যাবডোমিনাল পেইন হয়। এছাড়া আর একটা কারণ দেখো, টিউবটা যেহেতু হচ্ছে স্ট্রেচ হচ্ছে, সেখানে যেহেতু তোমার জাইগোটটা রয়েছে, তাই জন্য কি হয়, টিউবটা স্ট্রেচ হচ্ছে, তার ফলে সেটা কি করে পেরিটোনিয়াল ক্যাভিটিকেও স্ট্রেচ করছে, তার ফলেও কিন্তু পেইন হয়, অ্যাবডোমিনাল পেইন হয়। আর এই অ্যাবডোমিনাল পেইনটা এখানে কিন্তু রেফার্ড হয় শোল্ডারে, শোল্ডার পেন হয়, ঠিক আছে, একটু প্রেগনেন্সিতে। আর হচ্ছে অ্যামনোরিয়া থাকবে, যেহেতু কনসেপশন হচ্ছে সেই জন্য অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন প্রেজেন্ট থাকবে। আর অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিংও কিছু কিছু জনের ক্ষেত্রে দেখা যায়, যদি হচ্ছে যে তোমার রাপচার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে হিউজ দেখা যাবে। এছাড়া স্লাইড বা কন্টিনিউয়াস ব্লিডিংও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, এবার সাইনের মধ্যে দেখো, সাইনের মধ্যে এবার বলছে যে ব্লুইস, যেহেতু ব্লাড অ্যাকুমুলেশন হয়ে থাকে সেই জন্য একটা ব্লুইস কালার আম্বিলিকাসটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যেটাকে কালিন সাইন বলে। আর হাইপোটেনশন মায়ের মধ্যে দেখা যাচ্ছে, যেহেতু ব্লাড ভলিউমটা কমে যায়। আর ট্যাকিকার্ডিয়া কেন হচ্ছে, যেহেতু ব্লাড ভলিউম কমে যাচ্ছে তাই জন্য হার্ট বেশি করে আরো পাম্প করছে ব্লাড ভলিউমটা মিট করার জন্য, সেই জন্য ট্যাকিকার্ডিয়া হচ্ছে। আর ব্লাড লসের জন্য মাকে পেলর লাগছে, ঠিক আছে। তাহলে আর হচ্ছে শকের ফিচার্স এবার ডেভেলপ করছে। কি কি দেখা যাবে শকের ফিচার, র্যাপিড ফিবল পালস, হাইপোটেনশন আর কোল্ড ক্যামিং স্কিন, ঠিক আছে, এগুলো মানে হচ্ছে ফিচার অফ শক ডেভেলপ করছে। আর অ্যাবডোমেনটা কিরকম হবে, যখন যদি প্যালপেট করা হয় তাহলে মানে মায়ের হচ্ছে ভীষণ পেন হবে, আর অ্যাবডোমেনটা টেন্স আর টেন্ডার লাগবে যেহেতু ব্লাড অ্যাকুমুলেটস রয়েছে। ম্যাম আর ম্যাম ডায়াগনোসিসের মধ্যে ম্যাম বলো, ম্যাম বলছি পুলেন সাইন তো প্যানক্রিয়াটাইটিসও দেখা যায়। কিসে দেখা যায়? প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিসও দেখা যায়, ঠিক আছে। এক্ষেত্রে তোমার হচ্ছে সাইন সিমটম গুলোর সাথে দেখতে হবে যে তোমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আছে, ঠিক আছে, এইচসিজি লেভেল, এইগুলো যে ডায়াগনস্টিক টেস্ট গুলো করছো তার সাথে হচ্ছে যে এবার এই সাইন গুলো প্রেজেন্ট থাকবে। কিন্তু এটা কনফার্মেশন তো নয়, এটা কনফার্মেটরি সাইন তো নয়। আর তোমার এটা তো যেহেতু ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে, সেক্ষেত্রে তোমার প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে তোমার ওখানেও যদি রাপচার করে সেজন্য ব্লাড বেরোচ্ছে, সেই জন্য তোমার উপর থেকে একটা ব্লুইশ কালারেশন দেখতে পাচ্ছ, বুঝেছো? যেহেতু ব্লাড অ্যাকুমুলেট হচ্ছে, সেটা প্যানক্রিয়াটাইটিস হোক বা একটিভ প্রেগনেন্সি হোক, ব্লাড যেহেতু অ্যাকুমুলেট হচ্ছে তাই জন্য ওপর থেকে আমরা একটা ব্লুইশ কালারেশন দেখতে পাচ্ছি, যেটাকে কারেন্ট সাইন বলছে। আচ্ছা, তারপরে দেখো বলছে অ্যাবডোমেন হোয়েন প্যালপেটেড ফিলস টেন্সড অ্যান্ড টেন্ডার, এটা বলা হয়ে গেছে। তারপর ডায়াগনস্টিক টেস্টের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিটা এইচসিজি লেভেলটা দেখতে হবে। বিটা এইচসিজি লেভেলটা দেখার জন্য আমি হচ্ছে ইউরিনেও দেখতে পারি বা হচ্ছে ব্লাড টেস্ট করে দেখতে পারি, আর এর নর্মাল হচ্ছে যে 5 থেকে 50, ঠিক আছে। এবার এই লেভেলটা ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা থাকে তার থেকে কিন্তু একটিভ প্রেগনেন্সি হলে লেভেলটা কম হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে একটা দেখে আমরা তাহলে সাসপেক্ট করতে পারবো যে এক্ষেত্রে কিন্তু টিউবে প্রেগনেন্সি নেই। আচ্ছা, আর একটা হচ্ছে যে টিভিএস বা আল্ট্রাসোনোগ্রাফি করে সেক্ষেত্রেও যদি দেখা যায় যে ইউটেরাইন ক্যাভিটিটা তোমার এমটি রয়েছে, আর হচ্ছে যে তাহলেও হচ্ছে সাসপেক্ট করা হয় যে প্রেগনেন্সি হচ্ছে টেস্ট পজিটিভ, আর হচ্ছে কিন্তু ইউটেরাইন ক্যাভিটিটা এমটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটুপি প্রেগনেন্সি হয়েছে। আর তোমার ম্যানেজমেন্টের মধ্যে এখানে বলছে যে তোমার ওই মেন যে মেডিকেল ম্যানেজমেন্ট সেটা হচ্ছে মিথোট্রেক্সেট দেওয়া হয়, ঠিক আছে। মিথোট্রেক্সেটের মধ্যে হচ্ছে সিঙ্গেল ডোজ দেওয়া হয় 50 mg মিটার স্কোয়ারে দেওয়া হয়, আর ইন্ট্রামাসকুলারলি এটা এখানে ইম্পর্টেন্ট। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে তোমার সালপিংচেক্টমি করা হয়, যখন একটা বা দুটো টিউব যখন রিমুভ করা হয় সেটাকে সালপিংচেক্টমি বলছে, এটাই কমনলি করা হয়ে থাকে ল্যাপারোটমি করে। আর নার্সিং ম্যানেজমেন্টটা তো বললাম।
এবার বলো কি তোমরা বুঝতে পেরেছো মোটামুটি? ফাইভ থেকে 50 বললাম যে। হ্যাঁ, আগে একটোপিক প্রেগনেন্সি থাকলে তাদের বেশি চান্স থাকে কিন্তু আবার একটোপিক হওয়ার। ম্যাম হুম। ম্যাম বলছি কার্ডিওসিনথেসিসটা আরেকবার বলবেন একটু, ওটা বুঝতে পারলাম না। কার্ডিওসিনথেসিস হচ্ছে তোমার এক্ষেত্রে যেখানে ধরো টিভিএস বা ল্যাপারোস্কোপি অ্যাভেলেবেল নেই সেখানে এটা করা হয়। এখানে তোমার 18 গজে যে লাম্বার পাংচার নিডলগুলো হয় সেই নিডলগুলোতে তোমার একটা সিরিঞ্জের মুখে ওই লাম্বার পাংচার নিডলটা দিচ্ছে, ঠিক আছে, দিয়ে পস্টেরিয়র ফর্নিক্সটাকে রাপচার করে পাউচ অফ ডগলাস পর্যন্ত যাচ্ছে। এই পাউচ অফ ডগলাস থেকে যদি ব্লাড কালেক্ট করতে পারে তার মানে বুঝতে পারবে রাপচার হয়ে গেছে। এটা মেনলি দেখা হয় যে রাপচার আছে না আনরাপচার আছে, সেটার ক্ষেত্রে এটা কার্ডিওসিনথেসিস করা হয়। যদি ব্লাড পায় তার মানে বুঝবে যে রাপচার হয়ে গেছে, তাই জন্য ব্লিডিং হচ্ছে, বাইরে বেরিয়েছে। ঠিক আছে ম্যাম। ম্যাম, যদি যাদের তাহলে ফ্যালোপিয়ান টিউবটা রিমুভ করে দিচ্ছে তার মানে তারা আর কোনোদিনই বেবি নিতে পারবে না? না না, দেখো সাধারণত তো একটা ফ্যালোপিয়ান টিউবটাকে রিমুভ করা হয় জেনারেলি। যে টিউবটা এফেক্টেড হচ্ছে সেইটাকে রিমুভ করা হয়। আর একটা দিকে তো টিউবটা ঠিক থাকে মোস্ট অফ দ্য কেসে, তখন সেই টিউব দিয়ে যতটা এবার হওয়ার চান্স থাকে হয়। মানে চান্সটা অনেকটাই কমে যায়, কিন্তু একদম যে হবে না সেটা বলা যায় না, আর একটা টিউব তো আছে। যদি দুটোই কেটে দেয় তাহলে কিন্তু আর হবে না। বলছি কারোর যদি ইক্টোপিক প্রেগন্যান্সি একবার হয়ে থাকে তো কি দ্বিতীয়বার আবার হওয়ার চান্স থাকে? একটুই প্রেগনেন্সি একবার হলে হ্যাঁ, নেক্সট বার তো আরো বেশি চান্স থাকে হওয়ার। অল টোটালটা এখানে ইম্পর্টেন্ট নয়। এখানে আমি তোমরা চাইলে পুরোটাই পড়তে পারো, ঠিক আছে, যারা পড়তে চাও তাদের জন্য আমি এখানে ডিটেলে তাও দিয়েছি। এখান থেকে শুধু এইগুলোই টিউবার মানে একটোপিক প্রেগনেন্সি কাকে বলে সেই ডেফিনেশনটা পড়বে, টাইপসগুলো একটুখানি দেখে রাখবে, আর হচ্ছে যে কজগুলো একবার চোখগুলোর মানে মেন কজটা বুঝতে পেরেছো যে এখানে সিলিয়া আর হচ্ছে যে মাসকুলার মুভমেন্ট, এই দুটোর এর জন্যই হয়ে থাকে। এবার সেটা হচ্ছে যে এই দুটো কজ মোটামুটি জেনে রাখবে। আর সাইন সিমটমটা ওই তিনটে যে ট্রায়াড বললাম সিমটমসের, যেমন অ্যাবডোমিনাল পেন থাকবে, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন থাকবে, তারপরে তোমার অ্যাবনর্মাল ভ্যাজানাল ব্লিডিং, এই তিনটে হচ্ছে যে ট্রায়াডটা মনে রাখবে। আর হচ্ছে তোমার এই যে কুলেন সাইনটা দেখা যায়। তারপর তোমার ডায়াগনোসিসের মধ্যে মেন দুটো ইম্পর্টেন্ট, বিটা ইসিজি দেখছে আর টিভিএস বা আল্ট্রাসোনোগ্রাফি করে ডিটেক্ট করা হয়। আর কি ওটি করা হয়, ওটি করলে ওই সালপিনজেক্টমি করা হয়। সালপিনজেক্টমিটা কি সেটা, এইগুলোই। আর এখান থেকে সেরকম আসে না, এখান থেকে আসে না সেরকম, এগুলোই আসে। তবে মোলার প্রেগনেন্সিতে খুব ইনক্রিজ করে ইসিজি লেভেল, টুইন প্রেগনেন্সি থাকলে ইনক্রিজ হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এন্ড করছি এবার ক্লাসটা। ঠিক
ঠিক আছে, তোমরা এটা পড়ো, হ্যাঁ একবার চোখ বুলিয়ে নিও আজকেই, একবার তারপরে হয়ে যাবে। ম্যাম হাইড্রাটিক হলেও তো এই হ্যাঁ হ্যাঁ, হাইড্রেটিফর্ম মোলেতে এইচসিজি হাই লেভেলে বাড়ে, ঠিক আছে, হাইড্রেটিফর্ম মোলেতে আরো বেশি বাড়ে। এতে তো কমছে বললাম, একটুবিক প্রেগনেন্সিতে কমে এইচসিজি লেভেলটা, ঠিক আছে, আর মোলার প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি এগুলোতে বাড়ে, হাইপারেমেসিস গ্র্যাভিটেরাম, ঠিক আছে, ওগুলোতে এইচসিজি লেভেলটা বাড়ছে। ঠিক আছে, তাহলে এন্ড করলাম।